নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন বাংলাদেশের মানসিকতায় বাংলাদেশের প্রধান শত্রু। ভালোবাসার মানুষদের কখনো কখনো তিক্ত ভাষা ব্যবহার করে বোঝালে কোনো ক্ষতি হয় না। এতে করে সেই মানুষটি নিজেকে শুধরে নেওয়ার অবকাশ পেয়ে থাকে। প্রশ্ন এখানে, ভালোবাসার মানুষটি কি নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নেবে, নাকি ভুল ধরে দেওয়া মানুষটির প্রতি আরও বেশি উগ্র হয়ে উঠবে? এবার আসল কথায় আসছি। আমার জন্ম বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে। জন্মসূত্রে বাংলাদেশ আমার মাতৃভূমি। নিজের মাতৃভূমিকে ভালোবাসবে না এমন মানুষ এই জগতে বিরল। আমিও এর ব্যতিক্রমী নই। তবে দ্বিধাদ্বন্দ্বে না থেকেও অকপটেই স্বীকার করে নিচ্ছি যে মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা একটু বেশি অনুভব করি আমি। আর করি বলেই তিক্ত ভাষার আক্ষেপকে সাথে নিয়ে কিছু কথা আমার মাতৃভূমির ভাই বোনদের বলতে চাইব। খুবই দুঃখের সাথে ভাবতে হয় যে বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক ও মানবিক কোনো দিক থেকেই পরিপুষ্ট হতে পারল না। স্বাধীনতার পর থেকে আজ অবধি এই দেশটির অস্থিরতা জনসম্মুখে বারবার ধরা পড়েছে। আমরা দেখেছি স্বাধীনতার উত্তরোত্তর সে দেশে বহু সাম্প্রদায়িক দাঙ্গা, ৭১-এর মুক্তিযুদ্ধ, আর এখন দেখছি রাজনৈতিক অস্থিরতা, শাসন ব্যবস্থায় নৈরাজ্য, অল্প সংখ্যক সম্প্রদায়ের প্রতি অমানবিক আচরণ। তাতে করে আমার মাতৃভূমির প্রতি বেদনা আসাটাই স্বাভাবিক। স্বাভাবিক নয় কি? আমার বয়স তখন ৭। বেশ স্পষ্ট মনে আছে পাকিস্তানি দস্যুদের দ্বারা যে অমানবিক গণহত্যা আমার জন্মভূমির মাটিতে ঘটেছিল, তার স্মৃতিচারণ করলে এখনও আটকে ওঠার পর মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। সেই সময় যারা এর চাক্ষুষ দর্শন পেয়েছিল তারা জানে সেই গণহত্যায় নারী ও শিশুদের কিভাবে বলি চড়ানো হয়েছিল। এর বেশ কিছু প্রামাণ্য তথ্যচিত্র ও চলচ্চিত্র, তানভীর মুকাম্মলের ছবি দেখলে এই প্রজন্মের ছেলেমেয়েরা সামান্য কিছু হয়তো বুঝে উঠতে পারবে। নারীদের গণধর্ষণের সাথে সাথে তাদের নৃশংসভাবে হত্যা করা সেই সব পাকিস্তানি দুর্বৃত্তদের পরবর্তী প্রজন্মের অবস্থা তাদের পূর্বপুরুষের কৃতকর্মের ফল। আর সেই কারণেই আজ পৃথিবীর মানচিত্রে ভারত ও পাকিস্তানের অবস্থানটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। দুটি দেশ একসাথে স্বাধীনতা লাভ করার পর একটি সব দিক থেকে উন্নতি করার দিকে এগিয়ে চলেছে, আর একটি দেশ উগ্রবাদী ও সন্ত্রাসবাদী তৈরি করার দিকে মনোনিবেশ করে চলেছে। বাংলাদেশকে ভাবতে হবে তারা তাদের ভালোর জন্য কোনটা বাঁচবে। বাংলাদেশকে এমনই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসে নিজেদের আরও বেশি সুসংগঠিত করে নিজেদের প্রতিষ্ঠা করবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু আজ আমরা কি দেখছি? ভারতের বিরুদ্ধে সর্বত্রই সমালোচনা ও ভারত বিদ্বেষী মনোভাব। আজকাল দেখছি সমালোচনা ও বিদ্বেষী মনোভাব ছাড়া সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অবস্থান আর অন্য কিছুতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, মেনে নিচ্ছি ভারতেরও কিছু ইউটিউবার তারা তাদের বক্তব্যে অসঙ্গতিগত বজায় রেখে কাজ করে চলেছে। ভারতীয় কিছু ইউটিউবারের এহেন আচরণ অবশ্যই কোনোভাবেই সমর্থন করা যায় না। পারস্পরিক কাদা ছোড়াছুড়ির ব্যাপারটা এখন এমন একটা মাত্রায় পৌঁছে গেছে যেখান থেকে বেশ কিছু ভিউ পাওয়ার আশায় তারা তাদের এই ধরনের অমার্জিত ক্রিয়াকলাপ করে চলেছে। এতে করে দুই দেশের মানুষদের মধ্যে বিদ্বেষের ভাব ছড়িয়ে পড়ছে। এতে লাভ অবশ্যই কারোরই নয়, তবে ক্ষতিটা বেশি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তারা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে লাগাতার মন্তব্য করে চলেছে। এর পুরো ধারে রয়েছে সেখানকার মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের কিছু ইউটিউবার এমনই আচরণ করলেও ভারতের প্রশাসনিক মহল থেকে সেভাবে কখনো কোনো মন্তব্য করা এখনো পর্যন্ত যায়নি। বিশেষ করে প্রশাসনিক মন্তব্যে নিজেদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ভারত বহু অংশে বিভিন্ন ক্ষেত্রে অনেকখানি বাকি বিশ্বের চাইতে এগিয়ে গেলেও
বাংলাদেশের পরিস্থিতি ও বাংলাদেশের অবস্থান এখনও অবধি উন্নতির নিরিখে বহু যোজন দূরে। আজকের বাংলাদেশকে কোনোভাবেই প্রগতিশীল হওয়ার প্রচেষ্টায় দেখতে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে বিগত কিছু বছর ধরে ভারতের বন্ধুত্বসুলভ মনোভাবের কারণে বাংলাদেশ অনেকাংশেই নিজেদের মেলে ধরতে পারলেও তার ধারাবাহিকতায় যথেষ্ট দুর্বল দিক ধরা পড়ে। আর সেই কারণেই তার প্রেক্ষাপট তৈরি হয় গণ অভ্যুত্থানের নামে জঘন্য অরাজকতা। নিজেদের দিন প্রতিদিন জটিলতার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে নিজেদের দৈন্যদশা নিজেরাই তৈরি করে তার দায় ভারতের উপর চাপিয়ে দেওয়ার একটা চারিত্রিক বৈশিষ্ট্য এই দেশটির আপামর জনতার মধ্যে দেখা যায়। বাংলাদেশের প্রারম্ভিক দিনগুলো থেকে আজও অবধি কখনোই এরা ভারতকে সহ্য করতে পারে না। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় তোমরা বাংলাদেশিরা ভারতের ওপর এতখানি বিদ্বেষমূলক ভাবনা কেন পোষণ করো, উত্তরে তাদের কাছ থেকে হাতে গোনা কিছু স্পেসিফিক বক্তব্য শুনতে পাওয়া যায়। তাদের সেই অর্থহীন বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি পাল্টা উত্তর দেওয়া যায় তা কিন্তু হবে অবনীত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জন্য ভারত যা যা করেছে তা কিন্তু ভারত খোঁটা দেওয়ার মতন করে বাংলাদেশিদের কখনোই শোনায়নি। বাংলাদেশি কিছু মৌলবী ও তথাকথিত বুদ্ধিজীবীরা বাংলাদেশকে এক প্রকার ধ্বংসের দিকে নিয়ে চলেছে। ভারত একটি হিন্দু গরিষ্ঠ দেশ। বাংলাদেশের যারা দরকার, এই দেশ দিন প্রতিদিন উন্নতির শিখরে পৌঁছে চলেছে। প্রায় 150 কোটি মানুষের ভারত, যেখানে বহু ভাষাভাষী বহু সম্প্রদায়ের একটি পবিত্র মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। বহু বিবিধতার সাথেও এত বড় একটা দেশ কিভাবে আজ বিশ্বের 4র্থ উন্নতিশীল দেশ পরিণত হলো, সেই তথ্যকে পরিসংখ্যানের মধ্যে দিয়ে অনুধাবন করে নিজেদের উন্নতির দিকে এগিয়ে যাওয়ার শিক্ষাকে অবলম্বন করাটা কি সঠিক হতো না? হিংসাকে অবলম্বন করে নিজেকে যথাযথ শিক্ষিত না করতে পারার কারণে বাংলাদেশের অবস্থা আগের মতোই অনেকটাই স্থিতিশীল হয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ নিয়ে আমার এরকম মন্তব্যের কারণ কি? এতে আমাদের লাভই বা কি? আসল কথাটা হলো যে প্রতিবেশী যদি ঠিক না হয় বা ঠিক না থাকে তাতে আপনারও যায় আসে। আপনার কিছু আসা যায় না, এটা একেবারেই অসত্য কথা। প্রতিবেশীর উপরও অনেকটা নির্ভর করে আপনি কতটা ঠিক থাকতে পারবেন। আমরা সকলেই জানি যে পাকিস্তানের বিভাজন ঘটেছিল ধর্মের ভিত্তিতে। ধর্মান্ধতার কারণে পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অথবা প্রশাসনিক সর্বক্ষেত্রেই নৈরাজ্য ভীষণভাবে পরিলক্ষিত। আর এর কারণেই আজও পাকিস্তান একটি অতি অনুন্নত রাষ্ট্র। স্বাধীনতার পর পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে ভারতের মোকাবিলা করা যায়, সেটাও আবার শুধুমাত্র সামরিক ক্ষেত্রে। তাদের সেই চিন্তাভাবনায় প্রতিষ্ঠা পেয়েছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করা। আর সেই কারণেই তাদের অর্থনৈতিক অবস্থার কখনোই কোনো উন্নতি ঘটেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণ হচ্ছে উগ্র মৌলবাদ। উগ্র মৌলবাদের কারণে বাংলাদেশের বহু মানুষ এখনও অনুন্নত মানসিকতায় আবদ্ধ। ইতিহাস সাক্ষী আছে যে ভারত অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে একটি বড় শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কখনো কোনো বহির্রাষ্ট্রের সাথে সরাসরি কোনো সংঘাতে যায়নি। অথচ বাংলাদেশিরা জাগতে ঘুমোতে সর্বদাই স্বপ্ন দেখে থাকে যে এই বুঝি ভারত তাদের উপর আক্রমণ করল। ভারতের মতো একটি উদারবাদী, সহনশীল, বন্ধুর মতো প্রতিবেশী পাশে পেয়েও এই দেশটির এখনও কোনো উন্নতি না হওয়ার প্রধান কারণ হলো তাদের মানসিক ভাবনা। সর্বক্ষেত্রেই ভারতকে দোষারোপ অথবা সন্দেহের চোখে না দেখলে তাদের দিন অতিবাহিত হয় না। দিন রাত বৈদ্যুতিক মাধ্যমগুলির ডিবেটে বসে ভারতের নিন্দা ও ভারতকে গালাগালি না করলে সে দেশের সাধারণ মানুষদের কাছে অতি বুদ্ধিজীবী হিসাবে পরিণত করা যায় না। একটা কথা স্পষ্টভাবে বাংলাদেশিদের জেনে রাখা ভালো যে ভারত কোনোদিনও অবৈধভাবে কোনো দেশের অভ্যন্তরে সামরিক অভ্যুত্থান না আগে কখনো ঘটিয়েছে, না আগামী দিনেও কোনো দিন ঘটানোর মানসিকতা পোষণ করে। ভারতের রাজনৈতিক প্রভুত্বতা
ও সামরিক সংস্কারে সেরকম কোনো বিকল্প ব্যবস্থা নেই। নিশ্চিন্তে অবলীলাক্রমে বাংলাদেশ শুধুমাত্র নিজেদের উন্নতির শিখরে পৌঁছানোর বিকল্প খুঁজে বার করুক। বাংলাদেশের সীমাহীন ঔদ্ধত্যপূর্ণ উস্কানির কারণে বাংলাদেশকে যতটা ভারত এ যাবৎ সহ্য করে এসেছে, তার বিন্দুমাত্র সহ্য করার ক্ষমতা বহির্বিশ্বের কোনো দেশের হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। খুব স্পষ্ট এবং কার্যতভাবে বাংলাদেশিদের একটা উপদেশ দিতে চাই, তারা মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেদের শিক্ষা দীক্ষার মান বাড়িয়ে দেশের উন্নতিকল্পে নিজেদের নিমজ্জিত করুক। এতে করে আপনাদের সাথে সাথে আমাদেরও মঙ্গল। ভালো প্রতিবেশী হিসাবে আমাদের ভালোভাবে থাকতে দিন, নচেত সেই দিনও খুব বেশি দূর নয় যেদিন ভোরের আলো ওঠার আগেই দেখবেন আপনাদের মানচিত্র বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে গিয়ে একটি অন্য রাষ্ট্রের অধীনে চলে এসেছে। স্বাধীন রাষ্ট্রের গুরুত্ব বুঝে শিক্ষিত রাজনৈতিক সচেতন মানুষদের খোঁজ করুন এবং তাদের হাতে রাষ্ট্র নির্মাণের দায়িত্ব দিন। বহির্বিশ্ব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে, আর দেরি না করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন আমার প্রিয় মাতৃভূমিকে। না হলে বারবার যে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা আপনাদের করতে হবে, তাতে করে আমাদেরও ভালো থাকা অসম্ভব। জেনে রাখবেন, ছোট ভাইয়ের নিদারুণ পরিস্থিতি দেখে বড় ভাই কখনোই সুস্থ থাকতে পারে না। ধন্যবাদ। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে আগামী সপ্তাহে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।